নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের অভিসার ছোট গল্পটি। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক আজকের গল্পপাঠ অভিসার। প্রথম হাতটা একটু কাঁপত নন্দিতার। খানিকক্ষণের জন্যেও সিঁথির সিঁদুর তুলে ফেলতে বুকের মধ্যে ঢিপ ঢিপ করত। কে জানে বাবা, এই সিঁদুর আবার সিঁথিতে উঠবে তো। কিন্তু আজকাল সে এই সংস্কার কাটিয়ে উঠেছে। সংস্কার ছাড়া কি? সিঁদুরের সঙ্গে স্বামীর আয়ুর কি সম্পর্ক? যে সমাজের সধবারা সিঁদুর পরে না, তাদের স্বামীদের কি অকাল মৃত্যু হয়? নন্দিতার এক বন্ধু আছে, সুমিত্রা। সে এই হিন্দু সমাজেরই মেয়ে। সুমিত্রা ইচ্ছে করে সিঁদুর পরে না। এই নিয়ে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু সুমিত্রা অটল। নন্দিতার আর এক বন্ধু কেতকী, মাতৃসদনে নার্সের কাজ করে। সেও যতক্ষণ হাসপাতালে থাকে সিঁদুর পরে না। সিঁদুরও তো আসলে ভূষণ ছাড়া কিছুই নয়। এও এক ধরনের প্রসাধন মাত্র। এর সঙ্গে মঙ্গল অমঙ্গলের কি এমন যোগ আছে? মনকে যুক্তি দিয়ে বুঝিয়েছে নন্দিতা। তবু যেন কেমন কেমন লাগে। বরানগরে শ্বশুরবাড়ি, সেখান থেকে সিঁদুর তুলে আসা যায় না। শ্বশুর নেই, কিন্তু বিধবা শাশুড়ি জলজান্ত রয়েছেন। বউয়ের এই অলক্ষণে কাণ্ড দেখলে তিনি নন্দিতাকে আস্ত রাখতেন নাকি? বরানগর থেকে যাদবপুর পর্যন্ত দীর্ঘ পথের দুধারে আত্মীয় স্বজন যে দু চার ঘর না আছে তা নয়, কিন্তু নন্দিতা তাদের কারো বাড়িতেই যায় না। সোজা চলে আসে ঢাকুরিয়ায় তপতিদের বাড়িতে। তপতি তার বহুদিনের পুরনো বন্ধু, আর খুব বিশ্বাসী। দুখানি ঘরের একটি ফ্ল্যাটে ছোট্ট সংসার। স্বামী আর বাচ্চা ছেলে নিয়ে বেশ আছে তপতি। কোনো ঝামেলা নেই। তপতির শোবার ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নন্দিতা তার শয্যা পরিবর্তন করে। সিঁথির সিঁদুর তুলে দিয়ে বধূ থেকে ফের কুমারী হয়। শাশুড়ির জোর জবরদস্তিতে শাঁখা মাঝে মাঝে পড়তে হয়। তপতির বাড়িতে এসে সেই শাঁখা দুগাছিও সন্তর্পণে খুলে রাখে। আজ অবশ্য শাঁখা ছিল না, শুধু সিঁদুরটুকু তুললেই দিব্যি ফের কুমারী হতে পারে নন্দিতা। কিন্তু তপতির আয়না বসানো গোদরেজের আলমারির সামনে দাঁড়িয়ে নন্দিতা আজ যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বাইরে পড়ন্ত রোদ। রাস্তার ওপারে কয়েকটি নারকেল গাছ নিস্পন্দ হয়ে রয়েছে। পিছনে খাটের ওপর বসে ছেলেকে সাজাচ্ছিল তপতি, আর নন্দিতার কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছিল। একটু বাদে তপতি বলল, কিরে, তোর অভিসার শয্যা আর কত বাকি? নন্দিতা মুখ ফিরিয়ে তাকালো। শয্যা আবার কিসের? বরং সাজসজ্জা সব খুলে রেখেই তো যাচ্ছি। তপতি বলল, আহা, যেটুকু ধুয়ে মুছে যাচ্ছিস তাতে তার চোখে ভালোই লাগবে। তা তো তার চোখে আরো বেশি রূপসী হয়ে উঠবার জন্যেই। শাড়িটাও বদলে যাবি নাকি? আমার বেগুনি রঙের শাড়িটা দেব কি? নন্দিতা বলল, না রে না, এই শাড়িতেই হবে। এই সাদা খোলের শাড়ি ওর পছন্দ। তপতি একটু হাসল। যতদূর জানি পছন্দটা তুইই করিয়েছিলি। বিয়ের আগে তুই সাদা খোলের শাড়ি পরতে ভালোবাসতিস, গয়নাগাটি পরতেই চাইতিস নে। সুবীর বাধ্য হয়ে তোর সেই নিরাভরণ রূপ পছন্দ করেছিল। কতবার অনুরোধ করেছিল রঙিন শাড়ি পরতে, পরিসনি। এখন তো দিব্যি পরছিস, আবহাওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে রং বেরঙের শাড়ি। নন্দিতা তপতির দিকে তাকিয়ে হাসল। আহা হা, যত বয়স বাড়ছে তত যেন কাব্য উছলে উঠছে। রঙিন শাড়ি পরবো না কি পরবো? না পরলে শাশুড়ি যে রাগ করে। তপতি বলল, আর জ্বালাস নে, শুধু শাশুড়ির দোহাই দেওয়া হচ্ছে তাই না? তার পুত্রটির মন জোগাতে হয় না? নয়ন জুড়াতে হয় না?
মুখ টিপে হাসল নন্দিতা। তারপর ফের আয়নার দিকে তাকিয়ে সিঁদুর তোলায় মন দিল। তপতী বলল, তাড়াতাড়ি কর, হাসপাতালের ভিজিটিং আওয়ার্সের অর্ধেক সময় তো কেটেই গেল, 5টা বাজে বাজে। নন্দিতা বলল, বাজুক গিয়ে। তপতী, বড্ড ক্লান্তি লাগে। তপতীর ছেলে পিন্টু তাগিদ দিচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে মা, কখন বেরোবে? তপতী জবাব দিল, এই তোমার মাসিমণির সাজসজ্জা হয়ে গেলেই বেরোবো বাবা, অস্থির হয়েও না, একটু ঠিক করে দাঁড়াও, বোতামগুলি লাগিয়ে দিই। তারপর সে ফের নন্দিতার দিকে তাকালো, ক্লান্তি লাগে তো আসিস কেন? নন্দিতা এ কথার কোনো জবাব দিল না। আসে যে কেন, সে কি নিজেই তা জানে? শুধু আশাই তো নয়, ছলনা করতে করতে আসা, আবার এসেও ছলনা করা। এর মধ্যে যেটুকু ঝুঁকি থাক আছে তো, ধরা পড়লে স্বামীর কাছেই কি কম কথা শুনতে হবে? সবই জানে নন্দিতা, তবু নিজেকে নিবৃত্ত করতে পারে না। সে যেন নিজে আসে না, বাইরের অন্য কোনো অদৃশ্য শক্তিটাকে টেনে নিয়ে আসে, তাকে দিয়ে যেটুকু যা করবার করিয়ে নিয়ে ছেড়ে দেয়। মাঝে মাঝে এমন মনে হয় নন্দিতার। জানালা টানলা বন্ধ করে ছেলেকে নিয়ে তপতীও নন্দিতার সঙ্গে বেরোল। বেরোবার আগে রাঁধুনি সুরলক্ষ্মীকে যথারীতি নির্দেশ উপদেশ দিয়ে গেল। ওর স্বামী প্রদোষ কলেজের অধ্যাপক, কলেজ ছাড়াও তপতীকে বাড়িতে গিয়ে পড়াতো, তারপর দিনক্ষণ দেখে ছাত্রীকে গৃহিণী করে নিয়েছে। তার আগে অনেক দিন ধরে চলছিল মন জানাজানির পালা। সেই পর্বে নন্দিতা ওদের নানাভাবে সাহায্য করেছে। দুপুরের ক্লাসগুলি সেরে নাইট শিফটেও পড়ায় প্রদোষ, তাই ওর রাত হয়। নন্দিতার সুবিধে প্রদোষের চোখের সামনে বেশ পরিবর্তন করতে হয় না। অবশ্য প্রদোষ বেশ ভদ্র। যদি কখনো নন্দিতা তার সামনে পড়ে যায়, সে অশোভন কৌতূহল দেখায় না, অসঙ্গত কোনো প্রশ্নও তোলে না। সাধারণ কুশল প্রশ্নে সৌজন্যটুকু সেরে সামনে থেকে সরে যায়। ভদ্র এবং এসব ব্যাপারে খানিকটা নির্লিপ্ত নন্দিতার স্বামী মণিময় সেনও। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অফিসের কাজ নিয়েই আছে। প্রায়ই বাইরে বেরোয় বড় বড় ক্লায়েন্টের ফার্ম অডিট করতে। আজ বম্বে, কাল পুনা, পরশু নাগপুর, জব্বলপুর লেগেই আছে। কাজ পাগল এই লোকটি স্ত্রীর চালচলন নিয়ে মাথা ঘামায় না। বিয়ে করা দরকার, মা পীড়াপিড়ি করছিলেন, তাকে বউ এনে দিয়েছে, ব্যাস। কর্মব্যস্ত স্বামীর এই ঈষৎ ঔদাসীন্য ভালোই লাগে নন্দিতার। নিরবিচ্ছিন্ন প্রেমের নিগুড়ো যে কি, তা তো তার আর জানতে বাকি নেই। বড় রাস্তার মোড়ে ফলের দোকান। নন্দিতা কয়েকটি আপেল নাশপাতি কিনে রঙিন থলিতে ভরে নিল। তপতী বাস স্টপ পর্যন্ত ওর সঙ্গে এলো, তারপর বলল, তুই তাহলে ভাই যা, শুধু ফল নিলি, ফুল নিলি নে? সে তো ফলের চেয়ে ফুলই বেশি ভালোবাসে শুনেছি। তুই যা, গিয়ে দেখে আয়, আমি ছেলেটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরব। তুই তো আমার ওখানেই হয়ে যাবি, সিঁদুর টিঁদুর পরে ফের যেতে হবে তো। আজ কিন্তু আমাদের সঙ্গে খেয়ে যাবি নন্দিতা, একসঙ্গে খাবো, গল্প করব। নন্দিতা অসম্মতি জানিয়ে বলল, না ভাই, সে আর একদিন হবে, আজ তো বলে আসিনি। তপতীরা চলে গেল। নন্দিতা বাস স্টপে এসে দাঁড়ালো। ভিড় দেখে একটা দুটো বাস ছেড়েও দিল নন্দিতা। তারপর উঠব কি উঠব না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটি বাসে উঠেও পড়ল। বসবার জায়গাও মিলে গেল একটা। এই অভিনয়ে আজ যেন নন্দিতার বড্ড বেশি ক্লান্তি লাগছে। রুগ্ন বন্ধুকে আর কতদিন এভাবে ছলনা করবে নন্দিতা? ছলনা কি সে শুধু একজনকেই করছে? কতদিন আর সুবীরের কাছে ব্যাপারটা সে লুকিয়ে রাখবে? একদিন না একদিন সে তো সবই জানতে পারবে, জেনে আঘাতও পাবে। সেই আকস্মিক আঘাতের চেয়ে ওকে নিজের মুখে অকপটে সত্যি কথা জানানোই তো
ভালো ছিল। এত সংকোচ কিসের নন্দিতার? সুবীরের জন্যে সে তো কম দিন অপেক্ষা করেনি। ও অসুস্থ হবার পরও ৭ বছর ধরে নন্দিতা ওর সুস্থতার জন্যে দিন গুনেছে। মাঝে মাঝে সুস্থ হয়ে উঠেওছে সুবীর। নন্দিতা আশা করেছে এবার বোধহয় ও হাসপাতাল থেকে ছাড়া পাবে, কিন্তু কর্তৃপক্ষ ওকে ছাড়েননি। শরীর একটু ভালো থাকলে সুবীর তো আর ঘরে বসে থাকতো না, নানা অজুহাতে বেরিয়ে পড়ত। শরীরের ওপর অত্যাচার সে কি কম করেছে? কিন্তু নন্দিতা কি তার নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে? সুবীরের এই বোহেমিয়ান ভাব সে কি নিজেই জাগিয়ে তোলেনি? মুখে সাবধান থাকতে বলেও নন্দিতা ওকে নিয়ে রোদে রোদে ঘুরেছে, বৃষ্টিতে ভিজেছে, রেস্টুরেন্টে খেয়েছে। না করেছে কি এমন? তারপর আবার অসুস্থ হয়ে পড়েছে সুবীর। হাসপাতাল থেকে তার আর বেরোনো হয়নি। আবার চলেছে দীর্ঘস্থায়ী চিকিৎসার পালা। নন্দিতা তখন কলকাতার দক্ষিণ দিকেই থাকত। প্রায় রোজ আসতো ওকে দেখতে। হাতে ফলের ঠোঙা কি কোনোদিন বাড়ির তৈরি খাবার নিয়ে আসতো ক্যারিয়ারে করে। আনতো নতুন নতুন গল্পের বই কি মাসিক সাপ্তাহিক পত্রিকা। সুবীরের বিছানার পাশে ২ ঘন্টা তো থাকতই, আরও ২০-২৫ মিনিট বেশি কাটিয়ে যেত, যতক্ষণ না হাসপাতালের লোক এসে বলতো সময় হয়ে গেছে। ততক্ষণ উঠত না। তারপর ধীরে ধীরে আসা যাওয়ার ব্যবধান বাড়তে লাগলো। রোজ আর আসা হয় না, সপ্তাহে ২ দিন করে আসে। তাতেও সুবীরের কি রাগ কি অভিমান। আগের মতো তুমি আমাকে আর ভালোবাসো না। এই অবুঝ চিররুগ্ন মানুষটিকে কি করে বোঝানো যায় ভালোবাসা প্রতি মুহূর্তে একরকম থাকে না, রোজ একরকম থাকে না। সেই স্রোতেরও জোয়ার ভাটা আছে। তবু নন্দিতা যুক্তি দিয়ে ওকে বোঝাবার চেষ্টা করত। সুবীর, ভালো আমি তোমাকে ঠিকই বাসি, কিন্তু আমি যে আত্মীয় বাড়িতে থাকি তাদের তো সংসারের কিছু কাজকর্ম আছে, দায় দায়িত্ব আছে। সংসারে আরও যে কত দরকারি কাজ থাকতে পারে, তুমি এই হাসপাতালের বিছানায় শুয়ে কিছুতেই তা বুঝতে পারবে না। সুবীর বলে, খুব পারি নন্দিতা, বুঝতে খুবই পারি। আমি তো মায়ের পেট থেকেই রোগী হয়ে জন্মাইনি। ২৫ বছর সুস্থ শরীরে এই পৃথিবীকে ভোগ করেছি। একটু চুপ করে থেকে সুবীর একটু হেসেছিল। অবশ্য আত্মীয় স্বজনহীন বেকার নিঃসম্বল মানুষ যতটুকু ভোগ সম্ভব করতে পারে ততটুকুই করেছি। কিন্তু তুমি তো সব জেনেই আমার কাছে এসেছিলে। আমি তো চাল দিইনি। আমার যা নেই তা আছে বলে বড়াই করিনি। তারপর আমি অসুস্থ হয়ে পড়েছি। সেই অসুখ আর আমাকে ছাড়ছে না। শুধু সেই অপরাধে তুমি কি আমাকে ছেড়ে যাবে? এই কি তোমার মানবীয়তা? নন্দিতা হেসে বলেছিল, ওসব দোহাই দিও না তো সুবীর। আমরা কেই বা পুরো মানব, কেই বা পুরো মানবী। দুজনের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেমের কথা আজও মাঝে মাঝে ভাবে নন্দিতা। সুবীর তখন থেকেই হীন স্বাস্থ্য, নির্বৃত্ত, আত্মীয় স্বজনহীন। তবু নন্দিতা আকৃষ্ট হয়েছিল তার বিদ্যাবত্তায়। অত কৃচ্ছতার মধ্যেও সুবীর ভালো অনার্স নিয়ে পাশ করেছিল। নন্দিতাকে আকর্ষণ করেছিল তার নির্ভীক স্পষ্টবাদিতা। সে যেন অমিত শক্তিধর। সব রকম অনাচার অবিচারের বিরুদ্ধে সে যেন একাই দাঁড়াবার সামর্থ্য রাখে। সুবীর রাজনৈতিক অরাজনৈতিক সব রকম বক্তৃতাই ভালো করতে পারত। যখন যা লিখত তাও তীক্ষ্ণ হতো, সরস হতো। কিন্তু পুরো একখানা বই লেখার সুযোগ কি সামর্থ্য ওর আর হয়ে উঠল না। রোগকে একেবারে ধরাশায়ী করে দিলে। টিবি আজকাল আর দুশ্চিকিৎসা নয়, কতজনের হয় আবার সারে। দিব্যি সুস্থ হয়ে তারা বিয়ে থা করে, ছেলেপুলে হয়। নন্দিতাও তাই ভেবেছিল, সেরে যাবে, কিন্তু সারল না। হয়তো চিকিৎসা বিভ্রাট,
হয়তো ওর নিজের অনিয়ম অত্যাচার, হয়তোবা ওর দুর্বল শরীরের প্রতিরোধ শক্তির অভাব, হয়তো এর সব কিছুই আছে, হয়তোবা সেই সঙ্গে আরও কিছু। সুবীর মাঝে মাঝে বলতো, চিঠিতেও লিখত, নন্দিতা, তুমি যদি আমাকে আরো বেশি ভালোবাসতে, আগের মতো ভালোবাসতে, তাহলে আমি ঠিক সুস্থ হয়ে উঠতাম। আমি তাহলে ফের সব পারতাম নন্দিতা। হয়তো অসাধারণ কিছু হতাম না, আরও ৫ জন সাধারণ মানুষের মতো ঘর বাঁধতাম, স্ত্রীকে ভালোবাসতাম, সন্তানকে ভালোবাসতাম, নাম যশের কাঙালপনা করতাম না। এই পৃথিবীতে সাধারণ মানুষের সাধারণ সুখ দুঃখ ভোগ করতাম আর তোমাকে তার ভাগ দিতাম, শুধু যদি তুমি আমাকে আর একটু ভালোবাসতে। সুবীর নাম যশের কাঙাল নয়, শুধু ভালোবাসার কাঙাল। ও কি জানে না কাঙালকে বেশি দিন ভালোবাসা যায় না, শুধু অনুকম্পা করা যায়, করুণা করা যায়। সেই স্নেহ প্রীতি করুণাও যে বেশি দিন স্থায়ী হয় না, তাও তো নন্দিতা দেখেছে। সুবীরের আত্মীয় স্বজন নেই, কিন্তু বহু বন্ধু ছিল, বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের। প্রথম কয়েক বছর তারা সুবীরের রোগশয্যার পাশে এসে দাঁড়াতেন, বসে বসে কত গল্প করতেন, কত হাসি কৌতুক। নন্দিতা নিজের চোখেই সুবীরের এই বন্ধু ভাগ্য দেখেছে। কেউ কেউ বই পাঠাতেন, কেউ বা মানি অর্ডারে টাকা, জন্মদিনে কি পুজোর সময় জামা কাপড় পাঠিয়ে কেউ কেউ স্মরণ করতেন সুবীরকে। তারপর ধীরে ধীরে সব ক্ষীণ হতে লাগলো। সুবীর নন্দিতার হাতখানা নিজের মুঠির মধ্যে নিয়ে বলেছিল, যেতে দাও, গেল যারা, তোমাকে যেতে দেব না। নন্দিতা ওর কপালে হাত বুলোতে বুলোতে হেসে বলেছিল, আমি গেলে তো তুমি যেতে দেবে? আমি আছি তোমার কাছে, চিরজীবনের জন্যে আছি। সেই প্রতিশ্রুতি অবশ্য রাখতে পারেনি নন্দিতা, কিন্তু ওর সেদিনের সেই কথার মধ্যে কোনো অসত্য ছিল না। একদিন যা সত্য ছিল তা যে চিরদিন সত্য থাকবে না, তা কে জানত? তাই বলে সেই আগের দিনগুলি কি মিথ্যা? সুবীর গভীর আশ্বাসে বলেছিল, আমি জানি নন্দিতা, তুমি আমার কাছেই থাকবে। আজ আমার আর কেউ নেই, তুমি ছাড়া আর কিচ্ছু নেই, তুমি আমার সর্বস্ব। নার্স এসে সাবধান করে দিয়েছিল, ওকে বেশি কথা বলতে দেবেন না, ওর জ্বর আছে, হেমারেজ হয়েছে। একজন পুরুষের সর্বস্ব হতে পারার মতো সুখ আর কিছুতেই নেই। সেদিন মনে হয়েছিল নন্দিতার, কিন্তু সেই সুখ যে পরম দুঃখের কারণও হতে পারে, তা কি তখন আর ভেবে দেখেছিল? কলকাতায় চাকরি বাকরির সুবিধে হলো না। নন্দিতাকে যেতে হলো চন্দননগরে স্কুলে মাস্টারি নিয়ে। প্রথম কিছুদিন কলকাতা থেকেই যাতায়াত করত, কিন্তু এ ব্যবস্থা বেশি দিন টিকিয়ে রাখতে পারল না। বড় কষ্ট হয়। নন্দিতা মেয়েদের হস্টেলে জায়গা করে নিল। সুবীর বলল, তুমি ইচ্ছা করেই আমার কাছ থেকে দূরে সরে গেলে। কলকাতায় কি কোনো একটা চাকরি টাকরি জুটত না? নন্দিতা বলল, কই আর জুটল, জুটলে কি আর এত দূরে গিয়ে থাকি? দূরে গিয়ে কিন্তু ভালোই লাগতে লাগলো নন্দিতার। স্কুলের মেয়েরা তাকে ভালোবাসে, টিচারদের মধ্যে অনেকেই তার যোগ্যতা স্বীকার করেন। সেক্রেটারি বলেন, আপনার সুখ্যাতি দেখি ক্রমেই ছড়িয়ে পড়ছে। নন্দিতার মনে হয়, কি মধুর এই প্রশস্তি। ছাত্রীদের আনুগত্য, সহযোগিনীদের প্রীতি, সখ্য, বন্ধুত্বের মূল্য যে এত বেশি এখানে না এলে হয়তো বুঝতেই পারত না নন্দিতা। আগের মতো সুবীরের চিঠির আর জবাব দেওয়া হয় না, ঘন ঘন দেখতে যাওয়া আর হয়ে ওঠে না। সুবীরের দীর্ঘ চিঠির জবাবে ছোট করে উত্তর লেখে নন্দিতা। সপ্তাহে সপ্তাহে পরীক্ষার খাতা দেখি, আরও কত রকমের কাজ, নিঃশ্বাস ফেলবারই সময় নেই।
চিঠির ধরন দেখে বোঝা যায় নন্দিতা অন্য সুখের স্বাদ পেয়েছে। বন্ধুত্ব আর ভালোবাসা তো আছেই, কাজকর্ম, কর্মস্থলে যশ জীবনে কম রসের যোগান দেয় না। সেই রস যেন প্রেমেরই পরিপূরক। কোনোদিন ছাত্রীদের ব্যান্ডেলের চার্জ দেখাতে নিয়ে যায়, সাপ্তাহান্তিক ছুটিতে দীঘার সমুদ্র তীর থেকে বেরিয়ে আসে, কোনোদিন বা দলবল নিয়ে কলকাতা টহল দিয়ে যায়। সুবীরকে আর দেখতে যাওয়া হয়ে ওঠে না। চিঠির পর চিঠিতে সুবীরের অভিমান, ঈর্ষা, আক্ষেপ পুঞ্জীভূত হতে থাকে। নন্দিতার মনে একটু একটু অনুশোচনা যে না হয় তা নয়, একজন রুগ্ন বন্ধুকে, তার উপর একান্তভাবে নির্ভরশীল বন্ধুকে দূরে সরিয়ে রাখছে। যেতে আর ইচ্ছা করে না। হাসপাতালের সেই বিষণ্ণ পরিবেশ, ওষুধের গন্ধ, ডাক্তার নার্সদের চলাফেরা, অনেকটা কয়েদিদের মতো ইউনিফর্ম পরা রোগীদের জটলা। এই পরিবেশের মধ্যেও নন্দিতা সুবীরের সঙ্গে একসময় কি প্রণয় মধুর মুহূর্তগুলিই না কাটিয়েছে। কিন্তু জীবনের স্রোত তাকে আজ অন্যত্র সরিয়ে নিয়ে ফেলেছে। সে জগৎ সুস্থ সজীব কর্মশীল মানুষের। হাসপাতালে যখন ঘন ঘন আসত, নন্দিতা তার কাজ ছিল একটি রুগ্ন বন্ধুকে সেবা সোহাগ আর সান্ত্বনা দান, তাকে আশা ভরসায় উদ্দীপ্ত করে তোলা। আর স্কুলে এসে অন্য কর্তব্য ভার পড়েছে নন্দিতার ওপর। মেয়েদের শেখানো, দেখানো, গল্প বলা, তাদের নালিশ শোনা, তার প্রতিকার করা। শহরের ছোট বড় প্রতিষ্ঠান নন্দিতাকে টানাটানি করে। সবাইকে কি ফেরানো যায়? শান্তিপুরে থাকেন নন্দিতার বাবা মা ভাই বোন। কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয়, তারপর সুবীর সান্যালকে তাকে সেই পিতৃ পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন করে এনেছিল। আবার চন্দননগরের এই কর্মজীবন তাকে সুবীর আর তার হাসপাতাল থেকে দূরে সরিয়ে এনেছে। এই দূরত্ব শুধু ভৌগোলিক দূরত্ব নয়, মনের দিক থেকেও বেশ খানিকটা দূরে সরে এসেছে নন্দিতা। মাঝে মাঝে অবশ্য মনে হয় এ তার নির্মমতা, ক্ষমাহীন নিষ্ঠুরতা। কিন্তু মনকে যত গালাগালি দিক, সে তার নিজের কাজ করে যায়। তাকে ফেরানো বড় শক্ত। এর মধ্যে একদিন সুবীর এক দুঃসাহসিক কাজ করে বসল। সে হঠাৎ গিয়ে চন্দননগরে হাজির। ছাত্রীদের নিয়ে বেরিয়ে ফিরছিল নন্দিতা। স্টেশনেই তার সঙ্গে দেখা। নন্দিতা বলল, এ কি, তুমি যে এখানে? সুবীর বলল, তুমি তো আর যাও না, আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। নন্দিতা বলল, তুমি এই অসুস্থ শরীর নিয়ে? সুবীর বলল, অসুস্থ শরীর নিয়ে আমি কোথায় বা না যাই, কোথায় তোমাকে নিয়ে আমি না ঘুরেছি? ভয় নেই, আমার স্পুটাম এখন নেগেটিভ। ছাত্রীদের একটু দূরে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়ে নন্দিতা সুবীরকে বলল, তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছ। তোমার স্পুটাম পজিটিভই থাক আর নেগেটিভই থাক, তাতে কিছু এসে যায় না। আমি চাইনি তুমি আমার স্কুল পর্যন্ত এসে ধাওয়া করবে। সুবীর বলেছিল, কেন বলো তো? আমাকে 10 জনের সামনে স্বীকার করে নিতে তোমার এত লজ্জা কিসের? আমি কোন দিক থেকে অযোগ্য? আচ্ছা চলো তোমার হোস্টেলে, সেখানে কথা হবে। না, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাহলে চলো কোনো চায়ের দোকানে গিয়ে বসি, সেখানে কথা হবে। নন্দিতা বলেছিল, এমন কি কথা আছে যা আজ বলা চাই? আমি গিয়ে শুনব। কবে যাবে? আমার যখন সময় হবে, সুবিধা হবে, ঠিক যাব। সেদিন পরের ট্রেনেই সুবীর চলে এসেছিল। নন্দিতা তাকে একটুও বিশ্রাম করতে বলেনি, এক কাপ চা খাওয়ার জন্যেও আমন্ত্রণ জানায়নি। ওই রুগ্ন দুর্বল মানুষটিকে আরও প্রচণ্ড আঘাত করতে পারলে সে যেন বেশি খুশি হতো। মাঝে মাঝে আপন স্বভাবের মধ্যে কি যে এক দুর্বোধ্য নিষ্ঠুরতা জেগে ওঠে নন্দিতা নিজেই বুঝে উঠতে পারে না। ঝড়ের মতো, ভূমিকম্পের মতো, সে যেন এক প্রাকৃতিক বিপর্যয়।
সব মায়া মমতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিয়ে যেতে চায়। অবশ্য মতবিরোধ গোড়া থেকেই। সুবীর বলতো, আমি গোপনীয়তা চাইনি। আমি চাই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের কাছে তুমি আমাকে স্বীকার করো। কিন্তু নন্দিতার মনে দ্বিধা। সে বলতো, সময় আসুক, তখন তোমাকে বার করব। তার আগে তুমি সিন্ধুকেই থাকো, গোপন রত্নের মতো। দুজনের সম্পর্কের মধ্যে অনেক দিন আগেই চির ধরেছিল। এবার সেই ফাটল ক্রমেই বড় হতে লাগলো। অনেক দিন বাদে নন্দিতা ফের গিয়ে দেখা সাক্ষাৎ করল, কিন্তু সে যেন নিতান্তই কর্তব্যবোধ। তাতে কোনো রস নেই, আনন্দ নেই। সুবীর কিছুদিন অভিমান করেছিল, কিন্তু ফের তার সেই আবেগ উচ্ছ্বাস অভিযোগ অভিমান প্রবল এবং অবিরল হয়ে উঠল। চিঠির পর চিঠিতে সে নন্দিতাকে অতিষ্ঠ করে তুলল। সুবীর লিখতে লাগলো, তুমি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন। কিন্তু এই গঞ্জনা শুনে নন্দিতার যে সহৃদয়তা বাড়ল তা নয়। সে ভাবতে লাগলো, এ কোন ধরনের পুরুষ, বিন্দুমাত্র যার আত্মসম্মান নেই। সব শেষ হয়ে গেছে শুনেও যে ছেড়ে দিতে চায় না, ইচ্ছার বিরুদ্ধে যে তাকে বেঁধে রাখতে চায়, তাকে সহ্য করা কি সহজ? কি করে এই কারাগার থেকে রক্ষা পাবে নন্দিতা ভেবে পায় না। একজন যেন অবাঞ্ছিত বাসনার দুই বাহু মেলে তাকে জড়িয়ে ধরবার জন্য পিছনে পিছনে ছুটে আসছে, আর নন্দিতা প্রাণপণে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ছুটে পালাচ্ছে। পথের আর শেষ নেই। শেষ পর্যন্ত আশ্রয় মিলল। বাবা মা অনেকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু নন্দিতা তাতে কোনো কান দেয়নি। দাদারা বিরক্ত হয়ে এ প্রসঙ্গ ছেড়েই দিয়েছেন। যে যার কর্মস্থলে আছেন বউ ছেলে মেয়ে নিয়ে। পারিবারিক বন্ধন শিথিল। 2-1 দিনের অতিথি হিসেবে তাদের কাছে যায় নন্দিতা, কিন্তু যাওয়ার পর সেই 2 দিন কাটানোও যেন কষ্টকর হয়ে ওঠে। এই সময় বাবা মা আবার পীড়াপিড়ি শুরু করলেন। বাবা বললেন, খুকি, আমার কথা শোন। আমার দশা তো দেখছিস, দেহের যা অবস্থা, নড়তে চড়তে পারি নে। কবে চলে যাব তার ঠিকও নেই। অনেক দিন বাদে আবার একটি সম্বন্ধ এসেছে। ছেলেটি ভালো, বাড়ির অবস্থাও ভালো, আয় রোজগার ভালো, শুধু বয়স একটু বেশি। মা বললেন, আজকালকার ছেলেদের 40 বছর আবার একটা বয়স নাকি? তোমার মেয়েই বা এমন কোন কচি খুকি? নন্দিতা বলল, করো তোমাদের যা খুশি, আমি আর ভাবতে পারিনি। বাবা বললেন, আমি মাথার ওপর আছি, তোর দাদারা মাথার ওপর আছে, তুই কেন ভাবতে যাবি বলতো? একদিন নিজের ভাবনা নিজে ভেবেছিলি বলেই তো এই হাল। ওরা যা বললেন তাতেই রাজি হয়ে গেল নন্দিতা। শুধু একটি শর্ত, কোনো রকম জাঁকজমক আড়ম্বর আয়োজন যেন না হয়। তেমন আড়ম্বর অনুষ্ঠানের সাধ্যও বাবার ছিল না। নানা কারণে দাদারা তেমন সাহায্য করতে পারলেন না। কারো বউয়ের অসুখ, কারো বাড়ি করতে গিয়ে ধার দেনা হয়েছে, নগদ টাকা কই হাতে। সুবীরকে ইচ্ছে করেই নন্দিতা জানায়নি, সে এ খবর সহ্য করতে পারবে না। কিন্তু নন্দিতা ভাবতে পারেনি বিয়ের পিঁড়িতে বসে এই শুভ উৎসবটা তার নিজের কাছেও এতখানি অসহ্য লাগবে। মনে পড়ে যাবে বহুদিনের পুরনো একটি প্রতিশ্রুতি, টিবি হাসপাতালের একটি বেড, একটি রোগ জীর্ণ দেহ, আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে 2টি চোখের সেই ঔজ্জ্বল ঔৎসুক্য। কিন্তু তখন তো আর ফিরবার উপায় নেই, আর ফিরবেই বা কোথায়? শুধু সহানুভূতিকে সম্বল করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো সংকল্পের জোর কি তখন আর নন্দিতার আছে? মণিময়ের স্বভাব সুবীরের ঠিক বিপরীত। মানুষটি নীরস নয়, তার অতিরিক্ত উচ্ছ্বাস উচ্ছলতার ধার ধারে না। সুবীরের মতো একটি নারীকে সর্বস্ব দিয়ে ভালোবাসার কথা মণিময় ভাবতেও পারে না। তবে স্ত্রীর যেটুকু প্রাপ্য তা নিশ্চয়ই দেয়, আদর সোহাগও করে, মদ টদ খায়,
তবে তা নিয়ে বড়াই কি বাড়াবাড়ি করে না। নিজের কাজকর্মের চাপ যখন পড়ে তখন কারো কথাই তার আর মনে থাকে না। অফিসের কাজে মাঝে মাঝে ট্যুরে বেরোয়। নন্দিতাকে রেখে যায় মার জিম্মায়। স্কুলের কাজ নন্দিতাকে বিয়ের পর ছেড়ে দিতে হয়েছে। মণিময় বলেছে, আমি যখন অক্ষম হয়ে পড়ব তখন চাকরি করো, যতক্ষণ শক্ত সমর্থ আছি ওসব দিয়ে দরকার নেই। শাশুড়ি মাঝে মাঝে বলেন, এত জায়গায় যাস, বউকে দু একবার নিয়ে গেলেই পারিস। মণিময় বলে, বেড়াবার জন্যে তো যাই নে মা, যাই কাজে। যখন বিলাস ভ্রমণে যাব তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাব। তখন আবার তুমিই বলবে, এমন বউ পাগলা ছেলে আর দেখিনি। শাশুড়ি হেসে বলেন, না বাবু, তা আমি কোনোদিন বলবো না। তোমার যত খুশি বেড়াও না বউকে নিয়ে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবার কিছুই নেই। এমন একজন বস্তুবাদী কর্মব্যস্ত পুরুষকেই তো চেয়েছিল নন্দিতা। তবু কেন যেন মনে হয় কিসের একটা অভাব আছে। এখানে এসে যেটুকু প্রয়োজন তা নন্দিতার মিটেছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেটুকু তা নাগালের বাইরেই রয়ে গেল। আর একজন ছিল অন্যরকম। প্রয়োজনের যে দাবি তার সিকিও তার কাছে মিটত না। সে দিত প্রয়োজনাতীতের সুধা, যা হাওয়ায় ভাসে, হাওয়ায় মিলায়। নন্দিতার কেন যেন মাঝে মাঝে মনে হয় এক নিগূঢ় থেকে পালিয়ে এসে সে আর এক নিগড়ে এসে পড়েছে। সারা পৃথিবী যেন নানা ধরনের কারাগারে ভরা। শুধু তাদের নাম আলাদা, নিয়মকানুন আলাদা, কিন্তু রুদ্ধ দ্বারের আড়ালে আবদ্ধ করে রাখবার কায়দা কানুন এক। তারপর ঠিকানা বদলে দেওয়া একখানা খামের চিঠি এসে পৌঁছল নন্দিতার হাতে। হাতের লেখাটা সুপরিচিত। চিঠি খুলে পড়ল নন্দিতা। সংক্ষিপ্ত চিঠি। অসুখ আবার বেড়েছে, ফের উঠতে হবে অপারেশন টেবিলে। নেমে আসতে পারবো কি না জানি নে। তোমার সঙ্গে একবার দেখা হলে ভালো হতো। স্বামী সফরে বেরিয়েছে। শাশুড়ির কাছ থেকে ছুটি নিল নন্দিতা। হাসপাতালে এক আত্মীয় আছে নন্দিতার, সম্পর্কে ভাই হয়। তার অসুখের বড় বাড়াবাড়ি। নন্দিতা অনুমতি চাইল, একটু দেখে আসবো মা। শাশুড়ি মানুষ ভালো, সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। যাও না বৌমা, কিন্তু অত দূর কি একা একা যেতে পারবে? পারবো মা, একা একা চলাফেরার অভ্যাস আমার আছে। পথে যেতে যেতে নন্দিতার হঠাৎ মনে হয়েছিল, এই বেশে তো যাওয়া যাবে না সুবীরের কাছে। সে বড় নিষ্ঠুরতা হবে। ও যদি নন্দিতার বিয়ের খবর না পেয়ে থাকে তাহলে হয়তো অবাক হবে, মুগ্ধ বিস্ময়ে বাক্যহারা হবে না, দুঃসহ বেদনায় স্তব্ধ হয়ে থাকবে। কি দরকার ওই মৃত্যু পথযাত্রীকে পথের প্রান্তে অমন করে ঠেলে দেবার? তার চেয়ে একটু মধুর মিথ্যায় তাকে শান্তি দিতে ক্ষতি কি? ঢাকুরিয়ায় বাবুবাগান লেনে থাকে তপতিরা। সেখানে গিয়ে বন্ধুকে সব কথা খুলে বলেছিল নন্দিতা। সৎ উদ্দেশ্য এবং কিঞ্চিত অসৎ উপায়ের কথা সে গোপনে রাখেনি। তপতি সাই দিয়ে বলেছিল, ঠিক বলেছিস, মরার ওপর খাড়ার ঘা দিয়ে আর লাভ কি? বহুদিন পরে নন্দিতা সুবীরের রোগশয্যার পাশে টুলটির ওপরে বসেছিল। সুবীরের চেহারা অনেক খারাপ হয়ে গেছে, দেহ শয্যালীন, ঘন ঘন কাশছে। তবু সুবীর তাকে দেখে উৎসাহে উঠে বসতে চেষ্টা করেছিল। নন্দিতা মৃদু ধমকের সুরে বলেছিল, আহা, উঠছো কেন আবার? সুবীর বলেছিল, আমি জানতাম নন্দিতা তুমি আসবে। আমার ওই চিঠি পেলে তুমি না এসে পারবেই না। বারবার কাশি এসে কথাবার্তায় ব্যাঘাত করছিল। নন্দিতা বলেছিল, আহ, কেন অত কথা বলছো? বারে, কতকাল পরে দেখা, কত কথা জমে রয়েছে। কথা না বললে তুমি বুঝবে কি করে? নন্দিতা মধুর প্রতিবাদ করেছিল। তুমি কি ভেবেছো বলো তো? কথা বললেই তবে বুঝবো, না বললে বুঝবো না? সস্নেহে ধমকে ওর সব কথা বন্ধ করে দিয়েছিল নন্দিতা। খানিকক্ষণ চুপ করে থেকে সুবীর ফের বলেছিল,
আমি অনেক চিঠি লিখেছি তোমাকে। কই, পাইনি তো। পোস্ট করিনি, পাবে কি করে? জমিয়ে রেখেছি, আজ তোমাকে সব দিয়ে দেব। ডায়েরি রেখেছি দিনের পর দিন, সেও তোমারই কথায় ভরা। নিয়ে যেও। আমার এই মূল্যবান সম্পত্তির তুমিই একমাত্র স্বত্বাধিকারিণী। আজই তুমি সব নিয়ে যাও, কাল যদি আর না থাকি। নন্দিতা বলেছিল, কি যে বলো, না থাকবার কি হয়েছে? তোমার অসুখের ধারাই তো এই, কখনো বাড়ে কখনো কমে। সেদিন সুবীরের ডায়েরি আর চিঠিগুলি নন্দিতা রেখেই এসেছিল। বলেছিল আর একদিন নেব। মনে মনে বলেছিল, নেব যে নিয়ে রাখবো কোথায়? কি সব কারণে অপারেশন স্থগিত আছে। বিনা অপারেশনেই একটু একটু করে সুস্থ হয়ে উঠছে সুবীর। সংকটটা এবারের মতো বোধহয় কাটল। এখন হঠাৎ আবার নন্দিতার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। অত দূর থেকে এত ঘন ঘন দেখতে আসা ভালো দেখায় না। মণিময় ট্যুর থেকে ফিরে এসেছে, এখন আছে কলকাতায়। সেদিন হেসে বলেছিল, কি গো, তোমার ভাইয়ের অসুখ টসুখ সারল? নন্দিতা বলেছিল, সম্পূর্ণ সারেনি। মণিময় বলেছিল, খানিকটা সারলেই হলো। কিরকম ভাই যেন তোমার? মাস্তুতো ভাই নয় তো? আসা যাওয়ায় নন্দিতার আবার ক্লান্তিবোধ শুরু হয়েছে। ছোটখাটো অসুবিধাগুলি বড় হয়ে উঠেছে। কে জানে এর মধ্যে কতখানি বা মনের ক্লান্তি, কতখানি বা শরীরের। তাছাড়া একসময় নন্দিতার সন্দেহ হয় সুবীর সব জানে, বিয়ের কথাও হয়তো জানে, আবার ওর কুমারী সেজে অভিনয় করার কথাও জানে। এ ঘটনা কেউ কি আর ওর কানে না তুলে দিয়েছে? কত জানাশোনা বন্ধু দুজনের, তারা কি আর বন্ধুকৃত্য করেনি? সুবীর হয়তো সবই জানে, জেনেও চুপ করে থাকে। হয়তো নন্দিতার নিখুঁত অভিনয়টুকু উপভোগ করে, হয়তো ভাবে, যেটুকু পাচ্ছি তাই বা মন্দ কি। একদিন যা বাস্তব ছিল, আজ তার ছায়াটুকু নিয়ে, ছলটুকু নিয়েই দুজনের সময় কাটে। সুবীর বলে, আমি আর এখন বেশি কিছু চাই না নন্দিতা। আমার সাধনা এখন সবচেয়ে কম চাওয়ার, প্রায় না চাওয়ার সাধনা। আমার পরীক্ষা এখন সবচেয়ে কম পেয়ে, এমনকি কিছু না পেয়েও কি করে বেঁচে থাকতে পারি তাই নিয়ে। এসব কথার মানে কি? হয়তো ধরা পড়ে গেছি এই সংশয় নিয়ে লুকোচুরিতে কি কোনো মজা থাকে? নির্দিষ্ট স্টপ ছাড়িয়ে নন্দিতা চলে এসেছিল। বাস থেকে নেমে সেই পথটুকু সে ফের হেঁটে এগিয়ে এলো। বহুদিনের পরিচিত সেই হাসপাতালের গেট, রোগীদের আত্মীয় স্বজনরা কেউ ঢুকছেন, কেউ বেরোচ্ছেন। মজা থাকুক আর নাই থাকুক, নন্দিতা আর বেশি দিন এভাবে এখানে আসতে পারবে না। তাকেও এবার দীর্ঘদিনের জন্য ছুটি নিতে হবে, আড়ালে চলে যেতে হবে। তারপর হঠাৎ একদিন ঢুকে পড়তে হবে কোনো এক হাসপাতালে। সে হাসপাতাল অবশ্য কোনো অসুখের হাসপাতাল নয়। শাশুড়ি মা নাতির মুখ দেখার জন্যে দিন গুনছেন।